আজকে যদি আপনি মার্কেটকে ফলো করেন তাহলে দেখবেন যে মার্কেট সাইডওয়েজ মার্কেটই ছিল। কিন্তু আজকে সারা দিন থেকে গ্লোবাল মার্কেটে কিন্তু কেবলমাত্র নেগেটিভ খবর ছিল, খুব স্ট্রং নেগেটিভ খবর ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে এত নেতিবাচক খবর থাকার সত্ত্বেও কেন মার্কেট আজকে সাইডওয়েজ রয়েছে, কেন ক্র্যাশ করলো না? কে ধরে রাখলো, কেন ধরে রাখলো, কী ধরনের ঘটনা ঘটে? আমরা সেগুলোকে বোঝার চেষ্টা করব। আপনি যদি ভালো করে দেখেন তাহলে ইউএস ট্রেজারি বন্ড yields বেড়ে গেছে। আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন এটা নেতিবাচক খবর আমাদের জন্য, নেগেটিভ খবর। তারপরে মনে করুন ক্রুড অয়েলের দাম বেড়েছে, আমাদের নেগেটিভ খবর, এবং তার সরাসরি প্রভাব আমরা তাকিয়ে দেখলেই দেখতে পাবেন এফএমসিজি সেক্টর আর অটো সেক্টরের ওপরে পড়েছে। তার সত্ত্বেও মার্কেট কিন্তু ক্র্যাশ করলো না। মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকলো, কারণ উল্টো দিক থেকে মেটাল, ক্যাপিটাল মার্কেট, আপনার ব্যাঙ্ক নিফটি, রিয়েলটি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলো, ডিফেন্স, এগুলো একটুখানি মার্কেটকে চাঙ্গা করার চেষ্টা করেছে। আমরা এই ভিডিওতে যে ৫টি বড় খবরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যার প্রভাব সরাসরি মার্কেটের উপরে রয়েছে, ম্যাক্রো ইকোনমিক খবরগুলো। তো চলুন এই পোস্ট মার্কেটের অ্যানালিসিসে একটুখানি বড় খবরগুলোকে দেখি। তো আজকে যে মার্কেটে রয়েছে সেটা যে সাইডওয়েজ করছে, একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে রোটেশন হচ্ছে। অলওয়েজ এই সেক্টরটা পরপর ২-৩ দিন বা ৪ দিন ধরে কোনো সেক্টরে র্যালি দেখতে পাচ্ছি না, একবার এখানে একবার ওখানে করছে। তো এই সমস্ত করে রিটেলারদেরকে সুপরিকল্পিতভাবে রেখে দেওয়ার চেষ্টা চলছে, নাকি এটাকে লিকুইডিটি ট্র্যাপ করছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো চলুন বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। আমরা টপ ৫টা কি ড্রাইভার্স নিয়ে আলোচনা করব, আপনারা জানেন, এবং সেগুলোর উপরে কেমন প্রভাব পড়ে। তো প্রথম যে খবরটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে, স্ট্রেট অফ হরমুজকে নিয়ে যে উত্তেজনাটা চলছে, যে জিওপলিটিক্যাল ইস্যু চলছে, তার জন্য ক্রুড অয়েল কিন্তু $93 উপরে উঠে গেছে। তাহলে $93 উঠে গেলে পরে ভারতীয় মার্কেটে কিন্তু অবশ্যই প্রেশার তৈরি করবে। এই কথাটি বলার পরে একজন কমেন্টে লিখেছিলেন যে কেন এই নেগেটিভ কোরিলেশনটা, কেন তেলের দাম বাড়লে পরে ভারতীয় মার্কেট পড়বে। তো চলুন, সেদিন আমি আলোচনা করেছেন, তিনি হয়তো ভালো করে শোনেননি, কিন্তু আজকে আমরা আরেকবার আলোচনা করি, তিনি যদি শোনেন তাহলে তার ভালো হবে। তো দেখুন, তেলের দাম বাড়লে পরে কি হয়। প্রথমে আমরা জানি যে তেলের দাম বাড়ছে কেন। দেখুন, স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রচুর পরিমাণ গাড়িতে তেল নিয়ে আসে এবং আমাদের চাহিদার ম্যাক্সিমাম অংশটাই সেখান থেকে আমরা কালেক্ট করি। এখন স্ট্রেট অফ হরমুজে যদি গোলমাল তৈরি হয় তাহলে গাড়িগুলো আসতে পারবে না। গাড়ি মানে এখানে জাহাজ, আপনারা এসব ধরেন না। তো জাহাজগুলো আসতে পারবে না তেল নিয়ে। তাহলে পরে আমাদের যে সাপ্লাই, সেই সাপ্লাই চেনটা ব্যাহত হবে। কিন্তু ডিমান্ড রয়েছে, তাহলে জিনিসের দাম বাড়বে। তাহলে একটা মূল্যস্ফীতি কিন্তু হতে পারে মার্কেটের ওপরে। কীরকম করে? কারণ জিনিসগুলোকে নিয়ে যেতে তো কস্টিং বেড়ে যাবে এবং কর্পোরেট যে মার্জিন, সেই কর্পোরেট মার্জিন কিন্তু কমে যাবে। তাহলে এই সমস্ত কর্পোরেট মার্জিন যদি কমে যায়, তাহলে যে কোম্পানিগুলো মার্জিন কমবে সেই কোম্পানিগুলো বেশি লাভ করতে পারবে না। তাহলে আপনি একজন ইনভেস্টর হিসেবে কি ভাববেন যে আমি যে কোম্পানিতে টাকা লাগাবো, সেই কোম্পানি যদি মার্জিন কমে যায়, সে যদি লাভ না করতে পারে, তাহলে আমাকে সে কী লাভ দেবে? সুতরাং ইনভেস্টররা কী করবে? একটু কসাস হয়ে পড়বে, একটু চিন্তিত হয়ে পড়বে যে ঠিক আছে, দরকার নেই, এখন কদিন সাবধানে থাকি, এখন কদিন একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রয়েছে, অর্থাৎ মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করবে, সতর্কতামূলক সেন্টিমেন্ট কাজ করবে। এবং ক্রুড অয়েলের দাম বাড়লে পরে যে সেক্টরগুলোতে একদম ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে এফএমসিজি, অন্যতম হচ্ছে অটো সেক্টর। কোনো সময় অটো সেক্টর একটু ডিলে করে, কারণ যদি দেখে যে দাম বাড়া বা কমার একটু সময় আছে বা একটুখানি খেলতে পারে, তাহলে হয়তো অত বেশি প্রভাব পড়ে না। কিন্তু অটো সেক্টরের উপরে ডিরেক্ট প্রভাব আজকে কিন্তু পড়েছে। এই ভিডিওটি শেষ হওয়ার পরেই আপনারা যদি একবার সেক্টর দুটোকে দেখেন, তাহলে দেখবেন যে অবশ্যই প্রভাব পড়েছে। দ্বিতীয় যে বড় খবরটার উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউএসের ট্রেজারি বন্ড yield। এটা কিন্তু বাড়ছে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকার সরকার ডবল টাকা দিয়ে আমেরিকান বন্ডগুলোকে কিনবে, অর্থাৎ সুতরাং একটু বন্ড yieldsটা কমে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটা করলো না। তার পরিবর্তে 10 বছরের বন্ড yieldsই বলুন বা 30 বছরের বন্ড yieldsই বলুন, এরা কিন্তু বেড়ে গেল 4.69%, কোনোটা রয়েছে 5.24%, 30 বছরেরটা। সুতরাং ভারতীয় মার্কেট থেকে, বা ভারতীয় মার্কেট কেন শুধু বলবো, ইমার্জিং যত মার্কেট আছে সেই ইমার্জিং মার্কেটগুলো থেকে ক্যাশ আউটফ্লো হওয়ার একটা সুযোগ রয়েছে। কেন? কারণ এফআইরা যদি নিজেদের দেশেই টাকা লাগিয়ে ভালো পার্সেন্টেজ টাকা পায়, তাহলে কেন তারা রিস্ক নেবে অন্য এমার্জিং মার্কেটে
ইকুইটিতে। সুতরাং তারা ইকুইটি থেকে একটু সতর্কতা থাকবে। আমরা যদি এফআইদের অ্যাক্টিভিটিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এফআই কিছুটা কেনাকাটি করতে শুরু করেছিল, কিন্তু কালকে দেখবেন তারা কিন্তু 538 কোটি টাকার বিক্রি করে দিয়েছে। তারা একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রয়েছে, খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন চারিদিকে কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন, এবং এর প্রভাবে কী হবে, আইটি ফার্মা সেক্টরে একটা বড় বড় ড্র্যাগ দেখা যাচ্ছে। তারা যদি টাকা বের করে নিয়ে চলে যায়, আউটফুট করে, মানে আউটফ্লো করে, তাহলে নিশ্চয়ই এই সেক্টরগুলোর উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। আপনারা কি মনে করছেন, এই যে ক্রুড অয়েলের দাম বাড়ছে আর এই যে বন্ড yields বেড়ে চলেছে, এর জোড়া ধাক্কা কি নেক্সট উইকে মার্কেটের উপরে পড়বে? মার্কেট কি আরও নিচে নামতে চলেছে? মার্কেট কি 24,000-এর নিচে বা 24,200-র নিচে থেকে যাবে বরাবরের জন্য? আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবারে প্রশ্ন তো একদিকে হলে দুটো নেতিবাচক বা নেগেটিভ খবরকে নিয়ে আমরা আলোচনা করলাম, যা মার্কেটের উপরে প্রেশার দেবে। তাহলে মার্কেট সাইডওয়েজ থাকলো কেন? সাইডওয়েজ থাকলো একটুখানি সেফ যে স্টকগুলো, সেই স্টকে বা সেই সেক্টরে বলতে পারেন যে টাকা কিন্তু হচ্ছে, যেটাকে আমরা সেক্টর রোটেশন বলতে পারি। তো সেক্টর রোটেশন নিয়ে অনেক রকম বিষয় রয়েছে এবং কিছুটা বোঝাও যায়। তো বর্ডার মার্কেটে এবং আইটি সেক্টরগুলোর যদি সেলিং চলছে, তা সত্ত্বেও কিন্তু স্মার্ট মানিরা ইনভেস্ট করার চেষ্টা করছে কোন জায়গাতে? না, মেটাল সেক্টরগুলোতে, আর রিয়েলটি সেক্টরে, ইনফ্রাস্ট্রাকচারে, ব্যাঙ্ক নিফটিতে। তো এই আপনার হচ্ছে ক্যাপিটাল মার্কেটে, ডিফেন্স সেক্টরে, আপনার হচ্ছে এনার্জিতে একটু একটু করে টাকা তারা ঢালছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু বাইং মানে যে যা খুশি দেয় দুনিয়ার কিনে নিচ্ছে না, সিলেক্টিভ কিছু বাইং করছে। তার জন্য একটা লিকুইডিটি সেখানে আসছে, লিকুইডিটি ফ্লোটাকে, মার্কেটের লিকুইডিটিকে তারা ধরে রাখছে ঠিকই, এবং একটা সেক্টর রোটেশন ধীরে ধীরে করছে। কন্টিনিউয়াসলি একটা সেক্টরকে আপনি পাচ্ছেন না, এই সেক্টর থেকে ওখানে, ওই সেক্টর থেকে ওখানে, ওই সেক্টর থেকে ওখানে। এখন মাঝে দুটো দিন রয়েছে, মাঝে দুটো দিন থাকলে পরে তাহলে অটো সেক্টরে টাকা লাগিয়ে যাবে না, তাহলে এফএমসিজি সেক্টর লাগাই যাবে না। তারা যখন দেখছে যে গোলমাল পাকছে, তখন দেখছে যে স্টেট অফ হরমুজে গোলমাল হচ্ছে, তাহলে এই সেক্টরগুলোর উপরে যদি প্রভাব পড়ে, তাহলে আমি সেই সেক্টরে টাকা লাগিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে দুদিন ঘুমাবো? তার পরিবর্তে তারা একটু তুলনামূলকভাবে সেফ জায়গাতে তারা কিন্তু টাকা লাগিয়ে যাচ্ছে। মেটাল সেক্টরে, সেই জিঙ্ক হতে পারে, স্টিল হতে পারে, ইত্যাদি। আপনারা একটু তাকিয়ে দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন। এবারে আমরা 4 নাম্বার খবর আর একটা, সেটা হচ্ছে দুটো খারাপ খবর আমরা শুনলাম। একটি ভালো খবর শুনলাম যেটিতে সেক্টর রোটেশন করার মতো করেছে, কিন্তু সেটাই কিন্তু টোটাল ব্যালেন্স করতে পারবে না। ব্যালেন্স করছে কিন্তু আরেকটি খবর, সেটা হচ্ছে ডোমেস্টিক ক্যাটালিস্ট কিছু রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডিফেন্সে ম্যাসিভ অর্ডার উইন করেছে। যদি আমরা একটু তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওয়েলস্পুন কর্প, সেখানে আমরা দেখবেন যে $1.8 বিলিয়ন একটা মেগা ইউএস অর্ডার তারা পেয়েছে। রিয়েলটেল, ডেটা প্যাটার্নস, এগুলো ডিফেন্স সেক্টরে এবং ইনফ্রাস্ট্রাকচারে তারা অর্ডার পাচ্ছে। তার ডোমেস্টিক ইনভেস্টররা তখন, বা বিদেশি ইনভেস্টররাও হতে পারে, তারা দেখতে পাচ্ছে যে এই সমস্ত সেক্টরগুলোতে বড় অর্ডার পাচ্ছে, এদের ওপরে ভরসা রাখে, কারণে কিছুটা হলেও এটা পজিটিভ থাকবে। এবং সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স সেক্টর কিন্তু আজকের কন্টিনিউয়াস ক্যাশ ফ্লো দেখা গেছে এবং ডোমেস্টিক মার্কেটকে একটা স্থিতিশীলতা প্রদান করার জন্য চেষ্টা করেছে। তাহলে দুটো নেগেটিভ খবর কিন্তু মার্কেটকে ড্র্যাগ করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সাইডওয়েজ থাকার কারণই হচ্ছে এই দুটো ঘটনা কিন্তু ঘটেছে। এবার আমাকে আপনারা বলুন, যে আপনারা কমেন্ট করবেন, আপনারা দেখবেন এবং দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাপিটাল গুডসে ভালো সেক্টরে শর্ট কভারিং হয়েছে কিনা, এবং যেটা ওভারঅল মার্কেটকে একটা যে একটা শ্বাস দিয়েছে, একটু বাঁচিয়ে রেখেছে বলা যেতে পারে। এর সাথে আরেকটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা কালকেও আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গোল্ডের কিন্তু 2 মাসের হাই ভ্যালুতে দাঁড়িয়ে রয়েছে এবং সেফ হেভেন ডিমান্ড রয়েছে। কেন হাই চলে গেল গোল্ড? গোল্ডকে কি বলা হয়? সেফ। তাহলে মার্কেটে যদি রিস্ক কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে লোকে গোল্ডকে টাকা লাগাবে। তাহলে এই লাস্ট যে 2 মাস, তার তুলনায় কিন্তু সর্বোচ্চ জায়গাতে রয়েছে। তাহলে আমি বলতে পারি যে লাস্ট 2 মাসে যে ডিমান্ড ছিল তার তুলনায় উপরের দিকে রয়েছে। কিন্তু হঠাৎ করে গোল্ডের ডিমান্ড কেন হলো? কারণ গোল্ডের ডিমান্ড হলো তখন লোকে অন্যগুলোতে যেতে চাইছে না, ভাবছে যে সেফ কিছুতে ভোট দিবা, বা জিজ্ঞাসা চিহ্ন যখন রয়েছে, তারা কিন্তু গোল্ডের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ গোল্ডের দাম শক্তিশালী হলে পরে গোল্ড যারা লোন দেয়, আগের দিনই বলেছিলাম এনবিএফসি কোম্পানিগুলো, সেগুলোর একটু কদর বাড়ে, এবং তারই কদর কিন্তু আজকেও বেড়েছে। কালকেও যা ছিল, কালকে যদি কথাটা শুনতে পেতেন, তাহলে আজকেও বেড়েছে। সুতরাং এই দুই নিয়ে
এই তিনগুলোকে নিয়ে ওখানেও কিছু যাচ্ছে, এটা নিউট্রাল মোটামুটি খবর, মার্কেটে একটা নেগেটিভই খবর এটা মার্কেটের ক্ষেত্রে, কিন্তু অন্য কোম্পানিগুলো এনবিএফসি কোম্পানিগুলোর জন্য ভালো। এবার আপনি কি মনে করছেন যে এই যে গ্লোবাল রিস্ক চলছে, তাহলে কি আপনি আপনার পোর্টফোলিওতে কোনো গোল্ডের ইটিএফকে রাখতে চান বা এনবিএফসিগুলোর কিছু কেনার কথা ভাবছেন? তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সব মিলিয়ে যদি আমাকে বলা হয় যে আপনি একটা নির্যাস বলে দিন যে মার্কেটে কেমন লাগলো, তাহলে প্যানিক ক্র্যাশ কিন্তু মার্কেটে ছিল না, তেমনি প্যানিক র্যাশ মানে আমি বলবো র্যালিও কিন্তু মার্কেটে ছিল না। তার পরিবর্তে কি ছিল না, গ্লোবাল একটা রিস্ক রয়েছে, তো সেটা এবং তার সঙ্গে ডোমেস্টিক একটা স্ট্রেংথ, এর একটা মেলবন্ধন ছিল, একটা টাগ অফ ওয়ার ছিল। দুজন বলছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবো, আর দুটো ঘটনা বা আর দুটো ইভেন্ট যেগুলো যারা বলছে বা খবরের জিনিস তারা বলছে মার্কেট উপর দিকে থাক, এই দুজনের টাগ অফ ওয়ার চলছে। এবারে ধীরে ধীরে যদি এই খবরগুলোকে আপনি ডাইজেস্ট করতে থাকেন এবং অনুভব করতে থাকেন, তাহলে কিন্তু আপনার মনে হবে না যে হঠাৎ করে মার্কেট কেন পড়ে গেল, হঠাৎ করে কেন উপর দিকে চলে গেল, কেন সাইডওয়েজ হলো। তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কেবলমাত্র একটা এলিমেন্ট দিয়ে তৈরি নয়, একটা সেক্টর দিয়ে তৈরি নয়, একটা সাইকোলজি দিয়ে তৈরি নয়, অনেক কিছু সেক্টরের ওপর নির্ভর করছে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক তাদের নিজের নিজের সাইকোলজি নিয়ে কাজ করছেন এবং বোঝার চেষ্টা করে তারা ইনভেস্ট করছেন। আমার আপনার মতো 20-30 হাজার টাকা, 40,000 টাকা, 50 টাকা, 60,000 টাকা, 2 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লাখ টাকা নিয়ে তারা বসে নেই। তারা অনেক কোটি কোটি টাকা নিয়ে, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা ইনভেস্ট করছেন। সেই খবরগুলোকে আমাদেরকে বোঝার এবং অনুভব করার চেষ্টা করতে হবে এবং এর সাপেক্ষে মার্কেটকে দেখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কাছে অনেকখানি মার্কেটটা পরিষ্কার হবে। আজকের এই 5টি খবরের ভিডিও এই পর্যন্তই। পোস্ট মার্কেট অ্যানালিসিস আপনাদের কেমন লাগছে আপনাদের একটুখানি কমেন্ট করুন, তবে আমি বুঝতে পারবো যে আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। আপনাদের সাথে আবার দেখা হবে নিফটির অ্যানালিসিসের ভিডিওতে। অবশ্যই দেখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ।